25। এই হচ্ছে আমার ভাই এদের অর্ডার। আচ্ছা এবার দেখি ভাই এদের মধ্যে কে ইলেকট্রন, আমি কম্পেয়ার করবো এদের ইলেকট্রন অ্যাফিনিটির কম্পেয়ার করছি, তোকে কেউ ইলেকট্রন গেন এনথালপির কম্পারিজন দেয় না, ঠিক আছে, দেবে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি কম্পারিজন। তাহলে আমি সিম্পল ওই যে তিনখানা ফ্যাক্টর লিখেছি ওগুলো দিয়ে ভাববো। দেখ এদের মধ্যে বাঁ দিক থেকে তো আমি ডান দিকে যাচ্ছি, দেখি ভাই কী হবে। আমার এক্সপেকটেশন কি, এক্সপেকটেশন হচ্ছে ভাই লেফট টু রাইটে যাচ্ছি ভাই, ইলেকট্রন অ্যাফিনিটি আমার বাড়তে থাকছে কারণ সাইজ আমার কমবে বলে। তাহলে আমার এক্সপেকটেশন হচ্ছে কীরকম, এরকম ফ্লুরিনের বেশি হবে, অক্সিজেন এটা এটা ওটা এরকম, এই হচ্ছে আমার এক্সপেকটেশন, বুঝতে পারছিস, বোঝা গেছে। আচ্ছা চল এক্সপেকটেশন যা আছে, নাইট্রোজেনটা একটু মাঝখানে ভেঙে আঁকলাম 2p3, অক্সিজেন আমার 2p4 আছে, 1 2 3 4, আর ফ্লুরিন আমার 2p5 আছে। কার্বন 2p2, বোরন 2p1। আগের দিন যেটা গ্রুপ 13 ডিসকাস করেছিলাম আয়নাইজেশন পোটেনশিয়াল, ওটা ভাই ওই লিঙ্ক দিয়ে অ্যান্সার আছে, তোকে পাঠিয়েছিলাম। ওরা যদি কোনো স্কুলে চায় তো ওই দেবে, একটা স্কুলে লাস্টের দিয়েছিল, কিছু কিছু স্কুলে দেয় 1-2বার করে, ঠিক আছে। আর কোনো কোনো স্কুল পিরিয়ডে খুবই সোজা কোশ্চেন করে। দেখি ভাই এদের মধ্যে যা অর্ডার আমার এক্সপ্রেশন ছিল রিয়েলিটি তো তাই পাচ্ছি কি না, একটু মিলিয়ে দেবো, মিলিয়ে দেখলেই বুঝে যাবি তুই। দেখ সবার ফার্স্ট ভাই এদের মধ্যে আমার এক্সপ্রেশন কি, ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি, মানে কি ভাই ফ্লুরিনের ইলেকট্রন টানার টেন্ডেন্সি সবচেয়ে বেশি। দেখ ফ্লুরিন আমার ইলেকট্রন টানার টেন্ডেন্সি সবচেয়ে বেশি, সত্যিই বেশি। কেন বেশি বলতো, কারণ দেখ ফ্লুরিন যদি আমার একটা ইলেকট্রন পায় না, আমার নিয়নের মতন হয়ে যাবে। ফ্লুরিন দেখ যদি আমার একটা ইলেকট্রন পায় হয়ে যাবে নিয়নের মতন। তাহলে ভাই দেখ ফ্লুরিনের সবচেয়ে বেশি এক্সপ্রেশন যা ছিল রিয়েলিটিও তাই হবে। নাইট্রোজেন ভাই দেখ, নাইট্রোজেন 3খানা ছিল 2p3, এর তো ভাই এক্সপেকটেশন কি নেবে না ভাই ইলেকট্রন। তাহলে আমার ভাই নাইট্রোজেনের ইলেকট্রনিটি কম, কার থেকে কম, দেখ অক্সিজেনের থেকে কম, ঠিকই আছে, দেখ অক্সিজেনের থেকে কমই আছে, এক্সপেকটেশন যা ছিল দেখ ম্যাচ করে গেছে, বুঝতে পারছিস। কার্বন নাইট্রোজেন কম্পেয়ার করি ভাই, কার্বনের 2টো আছে, এর 3টে আছে। এবারে দেখ 2p2 আর 2p3-র মধ্যে কার স্টেবিলিটি বেশি, নাইট্রোজেন 2p3 নাকি এটা, কার স্টেবিলিটি বেশি হবে। চল দেখো কার স্টেবিলিটি বেশি, হ্যাঁ কার স্টেবিলিটি বেশি, চল দেখ। দেখ নাইট্রোজেনের টানার টেন্ডেন্সি কম নাকি এর টানার টেন্ডেন্সি কম, যার টানার টেন্ডেন্সি কম হবে তার ভাই আমার ইলেকট্রন অ্যাফিনিটিও কম হবে। একটু দেখবো কার বেশি, ভালো করে বুঝবো। নাইট্রোজেন 2p3, কার্বন 2p2। এইবার আমার এখানে ভাই কিছু কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ের কনসেপ্ট। এগুলো তো পরীক্ষাতে এইসব এক্সপ্রেশন জানতে চাইবে না, ঠিক আছে, শুধু ব্যাপারটা দেখ ভাই। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার আমাদের কিছুদিন পরে স্টার্ট হবে, তখন একটা জিনিস দেখবো, কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন কি ভাই, 2s2 2p2। ভালো করে বোঝ, এইগুলো তোকে পরীক্ষাতে লিখতে হবে না, তোকে শুধু অর্ডারটা লিখতে হয়, এইগুলো তোকে এক্সপ্রেশন জানতে চায় না, তোকে জানতে হবে হচ্ছে এই পার্টটা নাইট্রোজেন অক্সিজেন, এই তো নর্মাল যা ছিল তাই হবে। ভালো করে দেখবি, কার্বন হচ্ছে 2s2 2p2। আমি যদি ভাই এটাকে এনার্জি স্কেলে আঁকি তাহলে দেখ আমি এরকম পাবো, এটা হচ্ছে আমার ই ফর এনার্জি, এটা স্কেল আঁকছি। 2s মানে ভাই একটা ঘর, একটা ঘরে আছে 2খানা ইলেকট্রন, আর 2p মানে ভাই 3টে ঘর, দেখ 3টে ঘরের এনার্জি সেম হবে, তাহলে ভাই এই যে 3টের এনার্জি সেম, 3টে ঘরে দেখ আমার কাছে বলতো 2খানা করে ইলেকট্রন, ঠিক আছে। এইবারে কার্বনের ক্ষেত্রে, কার্বন আমার কটা বন্ড ফর্ম করে, কার্বন কটা বন্ড ফর্ম করে বলতো, 4টে বন্ড ফর্ম করে। 4টে কি বন্ড ফর্ম করে কার্বন, কোভ্যালেন্ট নাকি আয়নিক, এসব ক্লাস 10-এ তুই পড়েছিলি, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে ভাই কার্বন। বেসিক্যালি দেখ 4টে যদি আমার বন্ড ফর্ম করতে হয়, তাহলে এই বন্ড ফর্ম করা মানে কি ভাই, কোভ্যালেন্ট বন্ড মানে কি ছিল বলতো, আমি একটা দেবো তুই একটা দিবি, আমাদের মাঝখানে ভাই 2খানা ইলেকট্রন থাকবে, এটাই ছিল কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট মানে আমি একটা ভাই মিউচুয়াল শেয়ারিং, আমিও একটা দেবো তুই একটা দিবি, ছিল কোভ্যালেন্ট বন্ড। আর আয়নিক বন্ড মানে ছিল কি ভাই, আমি পুরোপুরি দিয়ে দেবো, আমি আয়নে কনভার্ট হবো, তুই নিয়ে নিবি, তুই আয়নে কনভার্ট হবি, আমাদের মধ্যে ইন্টারাকশন হবে, সেটা ছিল আয়নিক বন্ড। এইবারে তুই ভাব, কার্বন বন্ড ফর্ম কোথা থেকে হয়, আউটার মোস্ট শেল না ভিতরের শেল, কোথা থেকে হয় বন্ড ফর্ম, আউটার মোস্ট শেল। তাহলে কার্বনের আউটার মোস্ট শেল কোনটা, অবশ্যই 2 নম্বর শেলটা আউটার মোস্ট শেল, একের কোনো প্রশ্নই আসছে না, ওই জন্য এক দেখানোর কোনো প্রশ্ন নেই। এইবারে তুই ভালো করে দেখবি ভাই, কার্বনের দেখ আমার একটা একটা করে ইলেকট্রন দিতে হবে, অবশ্যই ভাই একটা ইলেকট্রন দেবে কার্বন, ও একটা দিল, তাহলে একটা বন্ড আমার ফর্ম হলো। তাহলে এরকম কার্বন একটা একটা করে কটা ইলেকট্রন দেয়, তুই ছোটোবেলা থেকে এই ছবিটা আঁকতিস, মনে আছে, কার্বনের চারদিকে 4টে ইলেকট্রন আছে। আর হাইড্রোজেন তুই সাপোজ মিথেনের স্ট্রাকচার আঁকতিস না ক্লাস 10 লেভেলে, মিথেন ধর এরকম ক্রস করে আঁকতিস, এরা একটা ইলেকট্রন দিল, একটা বন্ড ফর্ম হলো, তাহলে এ একটা দিল, হাইড্রোজেন একটা দিল, খুব ভালো কথা, তাহলে কার্বনকে একটা দিতে হবে। সেই একটা ইলেকট্রন হচ্ছে সাপোজ এই ইলেকট্রনটা, দেখ এই যে একা পড়ে আসে, একা পড়ে আসে, এ ভাই দুজন হওয়ার চান্স রয়েছে। তো এটা আমার বুঝলাম, এই ইলেকট্রনটা মানে কোন ইলেকট্রন সেটা আমি এখন ক্লাস লেভেলে বুঝছি, এরকম হতে পারে। এই ইলেকট্রনটা কোনটা, একা যেগুলো আছে দেখ এটাও একা আছে, এত অব্দি ক্লিয়ার। তাহলে ভাই 2খানা বন্ড কোথা থেকে ফর্ম হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। কিন্তু এইবার তুই ভালো করে দেখবি,
এই বাকি দুটো সিঙ্গেল ইলেকট্রন কোথা থেকে আসছে? আমি তো কার্বন ইলেকট্রনিক কনফিগারেশনে দেখতে পাচ্ছি এই দুখানা ভাই পেয়ার্ড হয়ে আছে, এটা তো আমার সিঙ্গেল নেই, তাহলে কোথা থেকে সিঙ্গেল হচ্ছে? বোঝা গেছে? এত ক্লিয়ার? বুঝলি? এটা তো ভাই আমি যখন ক্লাস 10-এর বাচ্চা ছিলাম তখন আমি এইভাবে দিতাম, কিন্তু এখন তো জানি ভাই এরকম হচ্ছে আমার ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এই দুখানা ইলেকট্রন তো ভাই একা নেই, এটা তো ভাই পেয়ার্ড আপ হয়ে আছে, এটা ভাই পেয়ার্ড আপ হয়ে গেছে। যদি পেয়ার্ড আপ হয়ে থাকে তাহলে ভাই কী করে ইলেকট্রন দিচ্ছে একটা একটা করে? বুঝতে পেরেছিস? বোঝা গেছে কীভাবে দিচ্ছে? চল দেখ, এটা কার্বন করবে নর্মাল রুম টেম্পারেচারে, কার্বন করে। কেন করে? তার কারণ হচ্ছে ভাই নর্মাল রুম টেম্পারেচারে দেখ কোনো এলিমেন্টকে যদি ভাই এখান থেকে ইলেকট্রন এখানে যেতে হয়, তাহলে নিচের সেল থেকে যদি উপরে সেলে ইলেকট্রন পাঠাতে হয়, তাহলে কী করতে হয় বলতে? এনার্জি কী করতে হয়? অ্যাবজর্ব করতে, এনার্জি নিতে হয়। তাহলে স্বাভাবিকভাবেই এই 2s আর 2pর মধ্যে যে এনার্জির গ্যাপ আছে, এটার করেসপন্ডিং এনার্জি আমার দরকার, সেই অ্যামাউন্টের আমার এনার্জি দরকার বাইরে থেকে, যার ফলে আমার কী হবে? ইলেকট্রন নিচ থেকে উপরে যাবে। এগুলো আমি অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে পড়েছিলাম, পড়ছে মনে? অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিলাম এই গল্পটা। সিম্পলি নর্মাল কন্ডিশন আমার কী হয়? নর্মাল রুম টেম্পারেচারে কার্বন এই যে ভাই এনভায়রনমেন্ট যে টেম্পারেচার দিচ্ছে, এনভায়রনমেন্ট যে হিট সাপ্লাই করছে, এনভায়রনমেন্টের একটা এনার্জি আছেই, থার্মাল এনার্জি আছে। এনভায়রনমেন্টের এনার্জি কার্বনের জন্য সাফিসিয়েন্ট একটা ইলেকট্রনকে ভাই এখান থেকে এখানে পাঠিয়ে দিতে। কার্বনের ক্ষেত্রে আমার কী হচ্ছে বলতো? নর্মাল রুম টেম্পারেচারই সাফিসিয়েন্ট একটা ইলেকট্রনকে এখান থেকে পাঠিয়ে দিতে। তার মানে কার্বনের আমার কী হয় বলতো? একটা ইলেকট্রন এখান থেকে এখানে চলে যায়। এগুলো আমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে গিয়ে পড়বো। যদি আমার চলে যায়, বুঝতে পারলি? তার মানে কোথা থেকে হলো ভাই? কার্বনের নর্মালি রুম টেম্পারেচার যে নেচারে যে এনার্জি দিচ্ছে সেটাই আমার সাফিসিয়েন্ট ইলেকট্রনকে এখান থেকে এখানে পাঠিয়ে দেওয়ার জন্য। দেখ যখন পাঠিয়ে দিল, হ্যাঁ স্পিন চেঞ্জ হবে, স্পিন চেঞ্জ হবে, সেগুলো ভাই কোয়ান্টামের গল্প। স্পিন চেঞ্জ হবে মানে ইলেকট্রন এরকম ছিল তো, তোর ডাউন স্পিনে যে আপার স্পিনে গিয়ে বসো, সেম স্পিনে গিয়ে ভর্তি হবে, যেটা আমি পড়েছিলাম কোন প্রিন্সিপালের মধ্যে বলতো? সেম স্পিনে গিয়ে ভর্তি হবে। আউটবাউতে পড়েছিলাম সেম স্পিন, কোন স্পিনে পড়েছিলাম বলতো? কোন রুলে পড়েছিলাম? পড়ছে মানে কি? হুন্স রুল, এক্স্যাক্টলি হুন্স রুল ছিল হচ্ছে আমার কি সেম স্পিনে ভর্তি হবে। আচ্ছা চল, তাহলে আমার কী হলো ভাই? স্পিন চেঞ্জ হয়ে এখানে গেল। স্পিন চেঞ্জ কেন হলো সেটা এখন বলা পসিবল না, সেগুলো কোয়ান্টাম বললে। তাহলে দেখ এই সিনারিওটা কিন্তু আমার কার্বনের নর্মালি হয়ে যায়। হয়ে যাওয়ার ফলে আমার কী হচ্ছে দেখ, এইবারে দেখ ওই দেখ দুখানা আমি সিঙ্গেল ইলেকট্রন দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে আমার ভাই বন্ড ফর্ম করে। তাহলে এটা হচ্ছে আমার এরকম, এটা হচ্ছে আমার এটা, বুঝলি? এই হচ্ছে আমার সিনারিও। তার মানে কার্বন নর্মালি তো আমি এরকম লিখি 2s2p2, খুব ভালো কথা, কিন্তু এটা কার্বন নর্মালি আমার কী হয়ে যায় বলতে? এই সিনারিওটা হয়ে যায়। বোঝা গেছে? তাহলে কার্বন আমার কিন্তু 2p3 হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তাহলে দেখ কার্বন আর নাইট্রোজেন সেমই হয়ে যায়। এই জন্য ভাই এগুলো আমি এখন কেমিক্যাল বন্ডিং না পড়ে এগুলো বলা পসিবল না, ওই জন্য কেমিক্যাল বন্ডিং পিরিয়ড টেবিল সব রিলেটেড, প্রত্যেকটা চ্যাপ্টারই 11 হচ্ছে রিলেটেড হবে। এরকম নয় যে ভাই ক্লাস 10 এরকম তো একটা চ্যাপ্টারের কোশ্চেন ওই চ্যাপ্টারই আসছে, এরকম নয়, প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড হবে। ওকে চল, তাহলে আমার কী হলো বলতো? যা নর্মাল এক্সপ্রেশন হলো তাই হলো, নাইট্রোজেনের স্টেবিলিটি যা ছিল তাই হচ্ছে। বোঝা গেছে? তাহলে ভাই সাইজের রেসপেক্টে যা আছে তাই। তারপরে আমি যাচ্ছি ভাই, এ তো বোরন বুঝতেই পারছি, এতে একটা আছে তো ইলেকট্রন নিতে চাইবেই। ক্লিয়ার? তাহলে ভাই নর্মাল যা আমার টেন্ডেন্সি ছিল তাই হচ্ছে আমার গল্প। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ভাই অর্ডার। তোকে বোরন আর জিজ্ঞেস করে বোরনটাকে মুছেই দিচ্ছি। বোরনের ভাই মেটালিক ক্যারেক্টার যেহেতু আছে, ওকে আর কম্পেয়ার করবো না নন মেটালের মাঝখানে। তাহলে এই হচ্ছে আমার ভাই অর্ডার, কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন। কিসের অর্ডার করলাম? ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, বুঝেছিস? তাহলে হচ্ছে আমার ভাই অর্ডার কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিনের, যা এক্সপ্রেশন ছিল তাই। চল পরেরটা লেখ। তুই আমাকে সিমিলার হতে বলতো, পিরিয়ড 3-তে সালফার আর ফসফরাসের মধ্যে কার বেশি হবে কার কম হবে ইলেকট্রন অ্যাফিনিটি? একইভাবে বল, পিরিয়ড 3-তে সালফার আর ফসফরাসের মধ্যে কার বেশি কার কম ইলেকট্রন অ্যাফিনিটি? কারেন্ট কি আসবে না আজকে? বল, পিরিয়ড 3-তে সালফার আর ফসফরাসের মধ্যে কার বেশি কার কম? বল, ভেবে চিন্তা বল। পিরিয়ড 3-তে সালফার আর ফসফরাস কে কোথায় আছে ভাই? নাইট্রোজেনের নিচে কে আছে বল? পিরিয়ড টেবিলে নাইট্রোজেনের নিচে কে আছে? ফসফরাস। অক্সিজেনের নিচে কে আছে ভাই? সালফার। তাহলে ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন 3p3, নাইট্রোজেনের 3p4, সরি সালফার হচ্ছে 3p4, যা এক্সপ্রেশন ছিল তাই। তাহলে আমার কি হচ্ছে বলতো? নাইট্রোজেন যেরকম অক্সিজেনের থেকে কম হতো, ফ্যাক্টর আমার কি? ওই যে ভাই ইলেকট্রনিক কনফিগারেশন হাফ ফিল্ডের জন্য। ফসফরাস সালফারেও আমার একই গল্প, ফসফরাস হচ্ছে 3p3 আছে, সালফার হচ্ছে 3p4, তাহলে ফসফরাস নিতে কম চাইবে। তোকে পরীক্ষাতে এখান থেকে দুখানা কোশ্চেন করবে। একটা কোশ্চেন হচ্ছে ভাই নাইট্রোজেন এখন অক্সিজেনের থেকে কম হবে, আর সেকেন্ড কোশ্চেন ফসফরাস সালফারের থেকে কম হবে। বুঝতে পেরেছি আমি কীভাবে অ্যান্সার দেবো হচ্ছে ভাই ওই হাফ ফিল্ডের রেসপেক্টে। নাইট্রোজেন আমার হাফ ফিল্ড ও স্টেবল, ওই ইলেকট্রন নিতে চাইবে না, ওই জন্য ইলেকট্রন অ্যাফিনিটি কম। ফসফরাস একইভাবে ভাই 3p3 হাফ ফিল্ড, নিতে চাইবে না, ইলেকট্রন অ্যাফিনিটি আমার কম আছে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা এইবারে এই কোশ্চেনটা আরেকভাবেও আসতে পারে, ঘাবড়ানোর কিছু নেই, ঠান্ডা মাথায় দেখবি তাহলেই বুঝে যাবি। তোর কোনো বইতে ভাই এগুলোর ভ্যালু দেওয়া আছে, ইলেকট্রন গেন এনথালপির ভ্যালুটা দেওয়া আছে কোনো বইতে, আলাদা আলাদা স্কেলে আলাদা আলাদা পাবো, আলাদা আলাদা কন্ডিশন আমি আলাদা আলাদা ভ্যালু পাবো, এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই।
তুই জাস্ট ফর এক্সাম্পল লিখে রাখ, লাইক ফর এক্সাম্পল 1 নাম্বার লিখবি, ফর এক্সাম্পল নাম্বার 1 লিখছিস ডেল্টা এইচ ইজি, ফর এক্সাম্পল ডেল্টা এইচ ইজি ফর নাইট্রোজেন, এটা তোর ইনসার্টটির মধ্যে দেওয়া আছে +31, ডেল্টা এইচ ইজি ফর নাইট্রোজেন কত দেওয়া আছে +31 লিখেছিস, ইউনিট লাগছে না ভাই আমার, জুল পার অ্যাটম না জুল পার ওসব লাগবে না। অ্যান্ড ডেল্টা এইচ ইজি ফর অক্সিজেন, অ্যান্ড ডেল্টা এইচ ইজি ফর অক্সিজেন -500, -500, ঠিক আছে। চল দেখ এটার মানেটা কি ভাই, অক্সিজেনের নাইট্রোজেনের থেকে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, তাহলে ভাই স্বাভাবিকভাবেই অক্সিজেনের ডেল্টা এইচ ইজির ভ্যালু আমার কী হবে, দুখানা ভ্যালুটা কম্পেয়ার করবো, নাইট্রোজেনের কত বলেছে +31, এটা হচ্ছে কত বলেছে -500। প্লাস মানে কি, তুই কম্পেয়ার করবি একটা স্কেলে কম্পেয়ার করছি, সাপোজ এটা হচ্ছে আমার ধর স্কেলটা আছে, ঠিক আছে, -500 এরকম জায়গায়, +31 এরকম জায়গায়, এখানে হচ্ছে 0, এটা একটা রিলেটিভ স্কেলে কম্পেয়ার করবে, বাট আর কিছুই না। দেখ ভাই -500 মানে কি, -500 মানে হচ্ছে অক্সিজেন আমার ইলেকট্রন অ্যাকসেপ্ট করার পরে +500 অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে দেবে, এটাই তো আমার সিম্পল ব্যাপার, আমি তাই বুঝতাম। এত কি বুঝতে পারছিস, ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি এদের মধ্যে, ভ্যালু দেখে আমি কম্পেয়ার করছি। তুই এটাকে যদি তোর অসুবিধা হয় তুই এটাকে সিম্পলি এইভাবে কম্পেয়ার করে, এটা +31 আছে, আমি এটাকে ভাই 0 করলাম, কি অ্যাড করলাম এর সাথে -31 অ্যাড করেছি, তাহলে এটা আমার কত হয়ে গেল বলতো, -531। আমি স্কেল তো চেঞ্জ করতেই পারি এরকম, ধর একটার ভ্যালু হচ্ছে -500, এটা ভ্যালু হচ্ছে +31, দুজনের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 531 ডিফারেন্স, বুঝতে পারছিস। আমি তোর বোঝার সুবিধার জন্য এটাকে রিলেটিভ স্কেলে নিয়ে যাচ্ছি। আমি বলতে পারি ভাই নাইট্রোজেনের ভ্যালু সাপোজ 0, তাহলে অক্সিজেনটার ভ্যালু কত হবে, আরও 31 কমে যাবে, 531, ডিফারেন্স তো আমার ভাই 531ই থাকলো, বুঝেছিস। আমি কী করলাম ভাই তোর বোঝার সুবিধার জন্য এটাকে আমি রিলেটিভ একটা স্কেলে নিয়ে যাচ্ছি, নাহলে তোর মনে হতে পারে ভাই আমি তো পড়লাম ইনার্ট গ্যাসের পজিটিভ হয়, নাইট্রোজেন কীভাবে পজিটিভ হলো। দেখ তো কী বলেছে, এটা আলাদা আলাদা কন্ডিশন আমি ভাই এরকম পেতেই পারি, এটার মানে ঠিক রিলেটিভ স্কেলে পুরো মেজারমেন্টটা হচ্ছে। নাইট্রোজেনের ভ্যালু +31, এটা কোনো বইতে লেখা আছে, কোনো বইতে আবার 0 লেখা আছে, কোনো বইতে আবার মাইনাসে লেখা আছে, এটার মানেটা কি, মানে হচ্ছে পুরোটা রিলেটিভ স্কেলে আমি কম্পেয়ার করছি। যে বইতে +31 আর নাইট্রোজেন লেখা আছে 500, দেখো তোমাদের ডিফারেন্সটা কত ভাই 531 ডিফারেন্স, এত ক্লিয়ার বুঝলাম। আমি তোর বোঝার সুবিধার জন্য +13 এর সাথে -31 অ্যাড করছি, তাহলে আমার এটার সাথেও -31 অ্যাড করতে হবে, এটা হয়ে গেল -531, এটা হয়ে গেল ভাই 0, ডিফারেন্স তো আমার 531 আছে। আমি চাইলে ভাই এটার সাথে +62 অ্যাড করতে পারি, যদি -62 অ্যাড করতে পারি তাহলে এটা কত হয়ে বলতো -31, আর এটা আমার কত হয়ে বলতো -562, দেখ ডিফারেন্স আমার সেই 531ই থাকলো, বুঝতে পেরেছিস। তোর বোঝার সুবিধা আমি এটা করছি। এইবারে দেখ তোর কম্পেয়ার করতে সুবিধা হবে এইটাতে গিয়ে -31 -562তে, এখানে দেখ তোর কম্পেয়ার করতে সুবিধা হবে। দেখ অক্সিজেনের ডেল্টা এইচ ইজির ভ্যালু মোর নেগেটিভ, তার মানে কি ভাই এর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, হ্যাঁ ভাই তাই হয়েছিল। নাইট্রোজেনের ডেল্টা এইচ ইজি কম নেগেটিভ, তাহলে ভাই এর ইলেকট্রন অ্যাফিনিটি কম, হ্যাঁ ভাই দেখ আমি তাই পেয়েছি, এই হচ্ছে আমার গল্প। তুই বইয়ে প্লাস সাইন দেখে ঘাবড়ানোর কিছুই নেই, বুঝতে পেরেছিস। এবার যদি তোর মনে হয় আমি ইনার্ট গ্যাসকেও যদি কম্পেয়ার করতে পারি, হ্যাঁ তুই করবি, তুই দেখবি ইনার্ট গ্যাসের ভ্যালু অনেক উপরে হবে, +2000কে তোর এরকমভাবে কত কমাবো, এটা আমার ঠিক আছে, বোঝা গেছে, বুঝলি। তাহলে এই হচ্ছে আমার ভাই অক্সিজেন নাইট্রোজেনের কম্পারিজন। নোট বলে 2 নম্বর পয়েন্ট লেখ, বেরিলিয়াম অ্যান্ড বোরন, বেরিলিয়াম অ্যান্ড বোরন, নোট বলে 2 নম্বর লিখিস বেরিলিয়াম অ্যান্ড বোরন। বেরিলিয়াম আর বোরনের মধ্যে কার ভাই ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে, কার ইলেকট্রন অ্যাফিনিটি কম হবে। চল দেখি ভাই বেরিলিয়াম আর বোরনের মধ্যে কার বেশি কার কম। আমি কম্পেয়ার কার কার করবো মধ্যে করবো ভাই, আইদার মেটাল মেটাল করবো বা নন মেটাল করবো। মেটালের সাথে নন মেটাল কম্পারিজন আসবে না, কারণ কি ভাই মেটালের এমনি পজিটিভ, মেটাল তো ইলেকট্রন নিতে চাইবে না। তাহলে আমি এখন কম্পেয়ার করছি কি ভাই বেরিলিয়ামের সাথে বোরনের। দেখ বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি 2s2, বোরনের হচ্ছে কি ভাই 2p1 আউটার মোস্ট শেলটা, 2s এ 2খানা, 2pতে ভাই 1খানা। এইবার এদের মধ্যে কার ভাই ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে, কার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, তুই স্বাভাবিকভাবেই দেখ কার বেশি হবে বলতে পারবি, বোরনে। কেন, তার কারণ এটা ভাই এক্স্যাক্টলি এটা ভাই স্টেবল। কেন স্টেবল, 2s2 ফুলফিল্ড হয়ে আছে, এটা ভাই ফুলফিল্ড,
তাহলে ভাই ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি কম, এর ভাই ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি এর থেকে বেশি। তাহলে আমার কী হলো বলতো অর্ডারটা, বোরন আর বেরিলিয়ামের মধ্যে, এটাও তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, এরকম পার্ট পার্ট করে জিজ্ঞেস করবে তোকে। এই ইলেকট্রন গেলে ধরে পুরো পার্ট নিয়ে জিজ্ঞেস করে না, করবে অক্সিজেনের, দেখবি খুবই সোজা কোশ্চেন আছে এখান থেকে, অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফাস বা বেরিলিয়াম বোরন, এটা বুঝতে পেরেছিস? তাহলে এটা ভাই কি হাফ, এটা ফুলফিল্ড। তাহলে ভাই আমার কোথায় বেশি হচ্ছে, বেরিলিয়ামের বোরনের থেকে কম, তাহলে বোরনের হচ্ছে আমার বেরিলিয়ামের থেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি। বোঝা গেছে? ফর এক্সাম্পল এর সাথে লিখে রাখবি, ফর এক্সাম্পল লেখ ভ্যালুটা, কোনো বইতে কী কী ভ্যালু দেওয়া আছে লেখ। ফর এক্সাম্পল এনসিআরটির বইতে ভ্যালু দেওয়া আছে বেরিলিয়ামের ডেল্টা এইচ ইজি, লেখ ডেল্টা এইচ ইজি ফর বেরিলিয়াম, ডেল্টা এইচ ইজি ফর বেরিলিয়াম equals to plus 66, delta Hg for beryllium equals to plus 66, and boron minus 83, and boron minus 83। দেখেছিস? দেখ তোর বইয়ের মধ্যে এই ভ্যালুটা দেওয়া আছে, ঘাবড়ানোর কিছু নেই ভাই, প্লাস 66 বলে, এটা প্লাস 66, এটা হচ্ছে মাইনাস 83। আমি কী করবো বলতো, আমি এটাকে রিলেটিভে নিয়ে আসি ভাই, আমি তো জানি ভাই ইনার্ট গ্যাসগুলোর পজিটিভ হয়, ওই জন্য আমি এটাকে রিলেটিভে আনছি। সেই একই গল্প, আমি কি করলাম বলতো, আমি দুখানার সাথেই সাপোজ এখানে যা ডিফারেন্স আমি অ্যাড করে দিয়ে ডিফারেন্স সেমই রাখবো। চল আমি এটার সাথে মাইনাস 66 অ্যাড করলাম, হয়ে গেল কত বলতো 0। যদি অ্যাড করি তাহলে আমার কী হয়ে গেল ভাই 0, বুঝতে পারছিস? এটা হয়ে গেলো 0, এটার সাথেও মাইনাস 66 অ্যাড করবো, হয়ে যাবে কত ভাই, মাইনাস 149। বোঝা গেছে? তো যদি কষ্ট আসে আরও 1 অ্যাড করে দেয়, ওটা হয়ে গেলো -1, এটা হয়ে গেলো -150। দেখ মাইনাসের রেঞ্জে নিয়ে আসলে তোর কম্পেয়ার করতে সুবিধা হয় ভাই, এটা -150, এটা -1, তার মানে কি ভাই, ডেল্টা এইচ ইজির ভ্যালু -150, তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, তাই তো ভাই? এর ডেল্টা এইচ ইজির ভ্যালু কম, তাহলে ভাই ইলেকট্রন অ্যাফিনিটিও কম হবে, বুঝতে পারছি ভাই? ডেল্টা এইচ ইজি যত নেগেটিভ হবে তত ভাই ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু তত বেশি হবে, তাহলে স্বাভাবিকভাবেই ভাই এই যে আগের বার যেরকমভাবে করলাম, তাহলে দেখ এই ইলেকট্রন অ্যাফিনিটি আবার বেশি এসেছিলো, বুঝতে পেরেছিস? প্লাস দেখে আমার ঘাবড়ানোর কিছু নেই, এত ক্লিয়ার? চল তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভাই পিরিয়ড ওয়াইজ, এই কটার বাইরে তোর কিছুই আসবে না, যেই বা নিটে গিয়ে অনেক কিছু কিন্তু এরপরে আসে, সেগুলো আমাদের বোর্ড এক্সামের পার্ট নয়। তাহলে হচ্ছে পিরিয়ড 2, পিরিয়ড 3 থেকে আমাদের আর কিছু লাগছে না, ওই একটাই পড়েছিলাম সালফার ফসফরাস বা সাফিসিয়েন্ট, ওটা ছাড়া আমার কিছু লাগছে না। ওকে চল এবার খাতায় হেডিং দে, ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ। ডাউন দ্য গ্রুপ, আচ্ছা গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচের দিকে গেলে তোর এক্সপেকটেশন কি? আমাদের সিলেবাসে একটা মাত্র গ্রুপ আছে এতগুলো গ্রুপের মধ্যে, আর বাকিগুলো তো এমনি পারবি। গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচের দিকে গেলে ভাই তোর এক্সপেকটেশন কি বলতো? ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে না কমবে? তো ইলেকট্রন অ্যাফিনিটি ভাব, তোকে ইলেকট্রন গেন এনথালপি ভাবতে হবে না। ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন টানার টেন্ডেন্সি, বল বাড়বে না কমবে? কমবে, তার কারণ কি ভাই সাইজ বাড়ছে, তাহলে ভাই আমার নর্মাল এক্সপেকটেশন সব কটাতেই হবে সাইজ বাড়বে, তাহলে ভাই ইলেকট্রন অ্যাফিনিটি আমার কমবে, ঠিক আছে? দেখ ইলেকট্রন অ্যাফিনিটি নামের মধ্যেই লুকিয়ে আছে, ইলেকট্রন অ্যাফিনিটি, চল তাহলে সাইজ বাড়ছে ইলেকট্রন অ্যাফিনিটি কমবে, এটা আমার নর্মাল এক্সপেকটেশন। এখান দিয়ে আমি গ্রুপ ওয়ানে বলে দিতে পারবো, গ্রুপ ওয়ানে যে মেটালগুলো আছে ওদের আমার কী হবে, ইলেকট্রন অ্যাফিনিটি যত উপর থেকে নিচে দেবো তত আমার কমতে থাকবে, সাইজ বাড়ছে ভাই, বুঝতে পারছিস? বোঝা গেছে? আচ্ছা একমাত্র গ্রুপ 17 তো সিলেবাসের মধ্যে আছে, যেটা এক্সেপশনাল কেস, একটুখানি এক্সেপশন কেন তুই বুঝে যাবি। চল তাহলে আমি আঁকি ভাই গ্রুপ 17, উপর থেকে নিচে আঁকছি। গ্রুপ 17 কারা বলতো? কারা ভাই? গ্রুপ হ্যালোজেন, ঠিক আছে? তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অ্যাস্টাটিন আমার লাগবে না, রেডিও অ্যাক্টিভ বলে, টেনেসিন আমার লাগছে না। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওকে? প্রত্যেকটা আমি হ্যালোজেনকে লিখলাম রেডিও অ্যাক্টিভগুলো বাদ দিয়ে। হ্যালোজেনগুলোর আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয় বলতো? ফ্লোরিনের আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়? 2p5, এক্স্যাক্টলি 2p5, ঠিক আছে ভাই 2p5। এটা ভাই কোন ব্লক এলিমেন্ট? পি ব্লক এলিমেন্ট। তাহলে হ্যালোজেনের আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশন যদি ইন জেনারেল বলি তাহলে আমার দেখ এরকম বলা উচিত, ns2np5, বুঝতে পেরেছিস? ns2np5 ভাই, ns2np5, ঠিক আছে? এন মানে কি আমি জানি ভাই, ম্যাক্সিমাম যে কোয়ান্টাম নাম্বারটা দেখতে পাচ্ছি, ওকে? ns2np5 এটা আমার ইন জেনারেল হ্যালোজেনের আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশন। তোর সিলেবাসে আগে ভাই ছিল, ক্লাস 11-এই ছিল পি ব্লক কেমিস্ট্রি, তখন এগুলো ছিল, কিন্তু এখন তো নেই, ক্লাস 12-এও নেই, পি ব্লকের পার্ট বাদই দিয়েছে পুরোপুরি, যেই বা নিটে গিয়ে আসে। তো এগুলো আগে ছিল, ওই জন্য রিলেটেড কোশ্চেন আসতো, কিন্তু এখনও আসে। পি ব্লক উঠে গেছে ভাই, কিন্তু কোশ্চেন আসবে। চল দেখ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এইবারে নর্মালি আমি যদি উপর থেকে নিচের দিকে যাই তাহলে আমার ভাই কি হচ্ছে, সাইজ বাড়ছে, তাহলে ভাই সাইজ যদি বাড়ে আমার ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাওয়া উচিত। তাহলে আমার এক্সপেকটেশন হচ্ছে
এক্সপেকটেশন মানে কি বলতো থিওরি, এক্সপেকটেশন মানে হচ্ছে থিওরিটিক্যাল। তাহলে এক্সপেকটেশন আমার কি বলছে ভাই, কার সবচেয়ে বেশি হবে, ফ্লোরিন গ্রেটার দ্যান ক্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন। সাইজের রেসপেক্ট আমি বুঝতে পারছি, বোঝা যাচ্ছে ভাই। ফ্লোরিনের সাইজ আমার ছোটো, তাহলে ফ্লোরিনের সাইজ যদি আমার ছোটো হয় ও টানবে বেশি, আয়োডিনের সাইজ ওই বড়ো ও টানতে চাইবে কম, তাহলে ভাই ইলেকট্রন অ্যাফিনিটি কম হবে, বুঝলি? এটা হচ্ছে আমার নর্মাল এক্সপেকটেশন। এইবারে চল দেখি ইলেকট্রন অ্যাফিনিটি অ্যাকচুয়ালি কী। এটা খুব ভালো কথা, এটা কিন্তু আমার ইঞ্জিনিয়ার হবে না। এই কোশ্চেনটা দেখবি তোর ক্লাস 10-এও আসতো না, ক্লাস 10-এ একটা অর্ডার বলতো ভাই হ্যালোজেনগুলোর কী হবে, কোথায় কী হচ্ছে, চল দেখি কোথায় কী হবে। তাহলে উপর থেকে নিচে দিকে গেলাম, সাইজ আমার বেড়েছে, খুব ভালো কথা, সাইজ আমার বাড়ছে। সাইজ বাড়লে আমি এটা পাচ্ছি, তাহলে এটা আমি কোন ফ্যাক্টরের জন্য পেলাম বলতো, সাইজের ফ্যাক্টরটার জন্য আমি এরকম পাচ্ছি, সাইজ ফ্যাক্টরের জন্য আমার এরকম পাওয়া উচিত। এখন ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি একটু ঠান্ডা মাথা ভাবি। ইলেকট্রন অ্যাফিনিটি ডেফিনেশন ক্লাসের শুরুতে দেখেছিলাম, আউটার মোস্ট শেলে ইলেকট্রন অ্যাড করব, করে ভাই ওটাকে কিসে কনভার্ট করবো, তো অ্যানায়নে কনভার্ট করব, তার জন্য যে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হবে সেটা হচ্ছে আমার ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে কী করছি ভাই, আউটার মোস্ট শেলে আমি ইলেকট্রন অ্যাড করছি, করে আমি অ্যানায়নে কনভার্ট করছি। তার মানে কি বলতো, এখানে ভাই ইলেকট্রন শুধু অ্যাট্রাক্ট করলে হবে না, ওকে অ্যানায়নেও কনভার্ট হতে হবে। শুধুমাত্র ইলেকট্রন অ্যাট্রাক্ট করলে হবে না ভাই, ওকে ইলেকট্রনটাকে রাখতে হবে নিজের ঘরে, রাখলেই তো ভাই ও মাইনাস চার্জে কনভার্টটা হবে। তাহলে এই প্রতিটা কেসে আমি দেখি ভাই ইলেকট্রন নিয়ে রাখার জায়গা আছে কিনা। ফ্লুরিন ভাই, ফ্লুরিনের কনফিগারেশন হচ্ছে 2p5, 2p, 2pতে আছে 5টা ইলেকট্রন, 1 2 3 4 5। তুই ভাব ফ্লুরিনের মধ্যে কোনো ফাঁকা ডি আছে, ফ্লুরিনের মধ্যে কোনো ফাঁকা ডি আছে, 2d হয়, 2d ফ্লুরিনের মধ্যে কি 2d অ্যাভেলেবেল, 2d বলে কিছু হয়ই না ভাই। ক্লোরিন থেকে দেখ আমার স্টার্ট হয়ে গেল 3p, তো খুব ভালো কথা। ক্লোরিনের দেখ আমার তার ঠিক পরে ভাই ফাঁকা 3dও পড়ে আছে, যেটা 3d 0, যদিও কেউ লেখে না, কিন্তু আছে ভাই 3 নাম্বার সেলের মধ্যে আমি ডিও পাবো, বুঝতে পেরেছিস? তাহলে ক্লোরিনের মধ্যে দেখ সাফিসিয়েন্ট ফাঁকা ঘর আছে, 5টা ফাঁকা ঘর ক্লোরিনের মধ্যে আছে ভাই, 3d 5টা ঘর আছে। দেখ এই যে ভাই ইলেকট্রন আমি টানলাম, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, আমি কী করছি ভাই, এরা তো আমি এদের মধ্যে আমি ইলেকট্রন অ্যাড করছি। তাহলে ইলেকট্রন যদি আমি অ্যাড করি, ইলেকট্রন অ্যাড করে আমি অ্যানায়নে কনভার্ট করতে হবে, তাহলে অ্যানায়নে কনভার্ট করে কী বলতো, রাখতে হবে, ইলেকট্রনটা রাখতে হবে। শুধুমাত্র অ্যাট্রাক্ট করা কিন্তু নয়, ইলেকট্রনকে রাখতে হবে, রেখে আমার আয়নে কনভার্ট করতে হবে। এইবারে তুই ভাব ফ্লুরিন ভার্সেস ক্লোরিন, দেখ ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে স্বাভাবিকভাবেই ক্লোরিনের সাইজ বড় হয়েছে, খুব ভালো কথা, কিন্তু এবারে দেখ আমার ফ্যাক্টরটা কোনটা, ক্লোরিনের 3d আমার পুরো ফাঁকা ঘর পড়ে আছে, ফ্লুরিনের কোনো ফাঁকা ঘর নেই। তাহলে এই যে আমার ফাঁকা ঘরের রেসপেক্টে মানে এমটি যে জায়গাটা আছে, কেন এগুলো পড়ছি ভাই ফাঁকা ঘরে কেন আমার হয়, এগুলো আমি অর্গ্যানিক কেমিস্ট্রি দিকে বুঝতে পারবো যখন রেজোনেন্স বলে একটা জিনিস পড়বো। যত আমার ভাই ইলেকট্রন ডিলোকালাইজ হয় তত ভাই আমার এখন স্টেবিলিটি বাড়ে সিস্টেমে। তো এইবারে দেখ এখানে আমার ভাই ক্লোরিনের ফাঁকা ঘর আছে, তাহলে ক্লোরিন আমার ভাই ফাঁকা ঘরে ইলেকট্রন রেখে, জানলাগুলো বন্ধ করে দেবে। চল দেখ ক্লোরিনের ফাঁকা ঘর আছে, তাহলে ভাই ক্লোরিনের ফাঁকা ঘরে ইলেকট্রন রাখতে পারবেও, তার মানে ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে কার Cl মাইনাসে কনভার্ট হওয়ার টেন্ডেন্সি বেশি বলতো, ক্লোরিনের হচ্ছে ভাই Cl মাইনাসে কনভার্ট হওয়ার টেন্ডেন্সি বেশি, ফ্লুরিনের কিন্তু F মাইনাসে কনভার্ট হওয়ার টেন্ডেন্সি কম। এটা কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি নয়, এটা ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে ভাই ক্লোরিন আর ফ্লুরিনের মধ্যে ভাই ক্লোরিনের ফাঁকা ঘর আছে, ব্রোমিনের আছে, আয়োডিনের আছে, খুব ভালো কথা। তাহলে ভাই ক্লোরিন ব্রোমিন আয়োডিনের সবার ফাঁকা ঘর আছে, ক্লোরিনের ভাই Cl মাইনাসে কনভার্ট হওয়ার টেন্ডেন্সি বেশি, কার থেকে বেশি, ফ্লুরিনের থেকে বেশি। এই জন্য দেখ আমার যদি এই ফাঁকা ঘরের রেসপেক্টে ভাবি, তাহলে সেই সূত্রে আমার ভাই এমটি স্পেস অ্যাভেলেবেল, ইলেকট্রন ভাই ছড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি কোথায় বেশি অ্যাভেলেবেল, যত বেশি ফাঁকা ঘর থাকবে তত বেশি ভাই সেই টেন্ডেন্সিটা আমার হবে, বুঝতে পারছিস? যত বেশি ফাঁকা ঘর তত বেশি ভাই কি ইলেকট্রন আমার সেখানে ছড়িয়ে যেতে পারবে। এবার যত ইলেকট্রন এরকম ডিলোকালাইজ হয় তত স্টেবিলিটি বাড়ে, কেন বাড়ে, অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে গিয়ে আমি দেখবো ইলেকট্রন যত ডিলোকালাইজ হবে তত আমার স্টেবিলিটি বাড়বে। তাহলে দেখ আমি যদি বলি সেকেন্ড ফ্যাক্টরটা, এটা নতুন ফ্যাক্টর যেটা আমাদের জাস্ট কিছু পার্টটা জানলেই হবে, সেটা আমি কী বলবো, তো ডিলোকালাইজেশন। ডিলোকালাইজেশন মানে কি ভাই, বেসিক্যালি ইলেকট্রন ছড়িয়ে যাওয়া, বুঝতে পারছিস? ছড়িয়ে যাবে কখন, যদি আমার ফাঁকা ঘর থাকে, তাহলে বোঝা গেছে? তাহলে ভাই ডিলোকালাইজেশনের ফ্যাক্টরটা যদি আমি ভাবি, তাহলে বলতো এদের সবার মধ্যে সবচেয়ে বেশি ফাঁকা ঘর কোথায় আছে, আয়োডিনে, তারপরে কোথায় আছে ভাই ব্রোমিনে, তারপরে কোথায় আছে ক্লোরিনে, তারপরে আছে ফ্লুরিনে। তাহলে এই চারজনের ইলেকট্রন অ্যাফিনিটির অর্ডার কী হওয়া উচিত ছিল, তাহলে আয়োডিনের সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল, কারণ কি ভাই আয়োডিন ইজিলি I মাইনাসে কনভার্ট হতে পারবে, আয়োডিনের মাইনাস চার্জ এ তো ভাই 5 নাম্বার সেলে আছে, তাহলে এর মধ্যে প্রচুর ফাঁকা জায়গা, 5D 5F সবাই ফাঁকা, বুঝতে পারছিস?
তাহলে দেখ শুধু ডিলোকালাইজেশন বললে আমার হওয়া উচিত ছিল এরকম, উল্টোটা হওয়া উচিত ছিল, বোঝা গেল? এত তুই বুঝলি ভাই? তাহলে ডিলোকালাইজেশন ফ্যাক্টর বললে আমার হওয়া উচিত ছিল হচ্ছে এটা। খাতা মধ্যে লিখছিস নাকি শুধু দেখছিস? দেখতেই পারিস ভাই শুধু। তাহলে আলটিমেটলি কী হয় বলতো? আলটিমেটলি যেটা হয়েছে ভাই, এই দুখানাকে কম্বাইন করে, এই দুখানাকে কম্বিনেশন করে আমি আলটিমেটলি কী দেখতে পাই? তাহলে তোকে মনে রাখতে হবে পরীক্ষার সময় আলটিমেটলি কোনটা দেখতে পাচ্ছি। ক্লোরিন লেখ, আলটিমেটলি দেখতে পাবো হচ্ছে এরকম, ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন। এইটা তোকে মনে রাখতে হবে। মানে ফ্লোরিন জাস্ট ফ্লোরিনকে টপকে চলে গেছে, এটা হচ্ছে আলটিমেটলি দুখানাকে কম্বাইন করে আমি দেখতে পাচ্ছি এই অর্ডারটা। এটা বক্স করে রাখ, মুখস্থ তোকে করতে হবে। ওকে, তাহলে এইটা আমি আলটিমেটলি দেখতে পাবো, দুখানাকে কম্বাইন করে আমি দেখতে পাচ্ছি এটা। এরকম নয় যে ভাই দুজন দুজনকে নিউট্রালাইজ করে দিল, এরকম নয়। দুখানা ফ্যাক্টরের ভ্যালু আমার আলাদা হবে, সেগুলোর ক্যালকুলেশন তো আমাদের নেই ভাই, বোঝা গেছে? তাহলে আলটিমেটলি কী হলো ভাই? ক্লোরিনকে ছাপিয়ে বেরিয়ে গেছে, তাই ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন, বোঝা গেছে? এটা যদি ক্লাস 10 আইসিএসসিতে কোশ্চেন আসতো, অর্ডারটা কী হবে জাস্ট এক্সপ্লেনেশন আসতো না, পিরিয়ড টেবিল চ্যাপ্টারের মধ্যে ছিল। ওকে, তাহলে কী হয়েছে ভাই? এটা যেন মুখস্থ হয়ে যায় একদম, ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন। এত ক্লিয়ার, বুঝতে পারছিস? ক্লিয়ার সবার এত অবধি? চলো, এই ছিল হচ্ছে আমাদের ভাই পিরিয়ড টেবিলের মধ্যে গ্রুপ নাম্বার 17 অর্ডার। ওকে, এত তুই ক্লিয়ার? লেখ, নোট বলে লেখ। এটা হয়ে গেছে ভাই। তাহলে কার বেশি হলো? তোকে পরীক্ষাতে কোশ্চেনটা করবে জানিস কি? আইদার এটার অর্ডার লিখতে দেবে, বা সেকেন্ড কোশ্চেন করবে কেন এটা হচ্ছে, কেন এটা হচ্ছে, কেন এটা হচ্ছে তার রিজন আমি তোকে পাঠিয়ে দেবো। কী লিখবো আমি তোকে বলে দিচ্ছি, তুই বলবি ভাই যা বলেছি তাই। ক্লোরিনের ফাঁকা ঘর আছে ভাই 3, এখানে ইলেকট্রন ডিলোকালাইজ হয়ে যাবে। ফ্লোরিনের ফাঁকা ঘর নেই, ডিলোকালাইজ হতে পারবে না, ওই জন্য আলটিমেটলি এই অর্ডারটা দেখছি। ব্রোমিন আয়োডিনের কম্বিনেশন তোকে লাগবে না, এটা আমি মনে রাখবো। এত ক্লিয়ার, বোঝা গেছে? এই যে এফেক্টটা দেখেছি, এই সেম এফেক্ট ভাই আমি গ্রুপ নাম্বার 17 ঠিক যে আগে আছে গ্রুপ নাম্বার 16ও দেখবো, ঠিক আছে? তাহলে চল খাতা পড়াটা লেখ, গ্রুপ নাম্বার 16, এটা গ্রুপ নাম্বার 17 গেল, লেখ পড়াটা লেখ গ্রুপ নাম্বার 16। গ্রুপ নাম্বার 16-এর এলিমেন্টগুলো কে কে তোকে জিজ্ঞেস করছি, তোকে মুখস্থ করার দরকার নেই, আমি লিখছি, তুই পিরিয়ড টেবিল চাইলে দেখতে পারিস। দেখ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম আমার লাগবে না, ঠিক আছে? দেখ গ্রুপ নাম্বার 16 ওই অক্সিজেনের ঠিক আগে আছে, এই ফ্লোরিনের ঠিক আগে আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। ওকে, এতক্ষণ আমি কোনটা পড়লাম? দেখ এতক্ষণ আমি পড়েছি হচ্ছে এই পার্টটা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? এই পার্টটা তখন পড়েছি। কী দেখলাম বলতে এতক্ষণ যেটা পড়লাম হচ্ছে, দেখ ক্লোরিন আমার ফ্লোরিনের উপরে টপকে চলে গেছে, এটা দেখলাম এতক্ষণ। এখানেও সেম দেখবো ভাই, সালফার আমার অক্সিজেনের উপরে টপকে চলে যাবে, বোঝা গেছে? একই গল্প, রিজন কি? সেম রিজন, ফাঁকা অর্ডার গল্প। তাহলে আমার এখানে অর্ডারটা কী হবে বলতো? লেখ, নোট বলে লিখছিস, 2 নম্বরটা লেখ, ইলেকট্রন অ্যাফিনিটি সালফার গ্রেটার দ্যান অক্সিজেন। তোকে পরীক্ষাতে এই কোশ্চেনটা করবে, হোয়াই সালফার গ্রেটার দ্যান অক্সিজেন, সালফার গ্রেটার দ্যান অক্সিজেন গ্রেটার দ্যান সেলেনিয়াম গ্রেটার দ্যান টেলুরিয়াম, এবারটা লিখে রাখ। তাহলে কী হলো ভাই? সালফার গ্রেটার দ্যান অক্সিজেন গ্রেটার দ্যান সেলেনিয়াম গ্রেটার দ্যান টেলুরিয়াম, হয়েছে? এই হচ্ছে আমার ভাই পিরিয়ড টেবিলের পার্ট, ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়নাইজেশন পোটেনশিয়াল। জয়েন্টে আরও অনেক আছে, জয়েন্টে আরও অনেক ভ্যারিয়েশন আছে, সেগুলো আমাদের বোর্ডে নেই। ওকে, বুঝেছি? জয়েন্ট বানিটা আছে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রন গেইন এনথালপি আর ইলেকট্রন অ্যাফিনিটি। তো এটা মুছে দিচ্ছি, দেখে নে, যেটা বললাম একটু দেখে নে। হয়ে গেছে সবার? দেখেছি একটু? তাহলে কী কী কোশ্চেন আসবে? ফার্স্ট কোশ্চেন আসবে হচ্ছে ভাই ইলেকট্রন গেইন এনথালপি ডেফিনেশন। সেকেন্ড কোশ্চেন আসবে হচ্ছে পিরিয়ড ওয়াইজ ভেরিয়েশন, যেটা পড়েছি ভাই, পিরিয়ডের মধ্যে অক্সিজেন নাইট্রোজেনের কেসটা পড়লাম, ও একদম সিম্পল কোশ্চেন। সিমিলারলি ভাই তারপর এটা পড়লাম সালফার, ফসফরাস আর বেরিলিয়াম বোরন, এই 3খানা কোশ্চেন আসবে। আর গ্রুপ ওয়াইজ পড়লাম হচ্ছে ভাই ক্লোরিন কেন ফ্লোরিনকে ছাপিয়ে বেরিয়ে গেছে, সিমিলারতে সালফার কেন অক্সিজেনকে ছাপিয়ে বেরিয়ে চলে গেল, এই কটা হচ্ছে তোর কোশ্চেন, বুঝতে পেরেছিস? আচ্ছা, তারপরে একটা কোশ্চেন, এটা আমি কিছুক্ষণ পরে পিডিএফের মধ্যে পাবো, পিডিএফ করার সময়ই বলবো। যাই হোক, চল, তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভাই ইলেকট্রন গেইন এনথালপি আর ইলেকট্রন অ্যাফিনিটি, বোঝা গেছে সবার? ক্লিয়ার? আচ্ছা, আরও একটা কোশ্চেন আসবে হচ্ছে, এই কোন কোশ্চেন ভাই? বলবে প্রত্যেকটা এলিমেন্টের ডেল্টা এইচ ইজির ভ্যালু ফার্স্টেরটা হয় হচ্ছে পজিটিভ, সেকেন্ডটা কেন নেগেটিভ? সরি, ফার্স্টটা হচ্ছে নেগেটিভ, সেকেন্ডটা কেন পজিটিভ? ওই যে প্রথমেই পড়লাম ভাই, ফার্স্ট সাকসেসিভ যখন পড়ছিলাম, প্রথমটার মধ্যে আমাকে কী করতে হয় ভাই? এনার্জি রিলিজ হয়ে যায়, আর সেকেন্ডগুলো থেকে এনার্জি অ্যাড করতে হয়, ওই জন্য ভাই ওখানে উল্টো হয়ে গেছে। এই কোশ্চেনটা তো পরীক্ষাতে আসবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? চল, খাতা হেডিং আমাদের পরের টপিক ইলেকট্রোনেগেটিভিটি, আমাদের পিরিয়ড টেবিলের লাস্ট টপিক ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেগেটিভিটি তুই ভাই ক্লাস 10 লেভেলেও পড়েছিলি না? ইলেকট্রোনেগেটিভিটি কোন চ্যাপ্টারে পড়েছিলি বলতো? কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে।
ইলেকট্রোনেগেটিভিটি মানে কি ছিল বলতে পারবি ক্লাস 10 এর কনসেপ্ট দিয়ে? এক্স্যাক্টলি, এটা ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রোনেগেটিভিটির একটা ডিফারেন্স আছে। কোন ডিফারেন্স চল দেখবো, আগে ইলেকট্রোনেগেটিভ পড়ি, তারপর তুই ডিফারেন্স নিজেই বলতে পারি। দেখ, ইলেকট্রোনেগেটিভিটি মানে হচ্ছে ধর এই যে আমার ভাই কোভ্যালেন্ট বন্ডগুলো ফর্ম হয়, কোভ্যালেন্ট বন্ড আমি পরের চ্যাপ্টারে পড়বো, কেমিক্যাল বন্ডিং যখন হবে। ক্লাস 10 কিছু জিনিস তোর অন্তত মনে আছে। তোর কোভ্যালেন্ট বন্ড মানে কি ভাই, আমি একটা দেবো তুই একটা দিবি, মিউচুয়াল শেয়ারিং হবে, আমাদের মাঝখানে বন্ড ফর্ম হবে। সাপোজ আমি এই মলিকুলটার কথা আঁকছি, HCl, দেখ HCl, এটুকু তোর মনে আছে ভাই, কোভ্যালেন্ট বন্ড বিটুইন HCl কীভাবে হচ্ছে, হাইড্রোজেনের আউটার মোস্ট শেলে আছে ভাই একটা ইলেকট্রন, ক্লোরিনের আউটার মোস্ট শেলে আছে ভাই কটা ইলেকট্রন, 7টা ইলেকট্রন। এইভাবে তুই আঁকতিস না ছোটোবেলায়, তারপরে ভাই এদেরকে তুই কম্বাইন করে দিতিস। এটাকে আরেকটা ভাবে তুই আঁকতে পারছিস, এরকম বড় বড় ডায়াগ্রাম করে করে আঁকতিস ঘুরিয়ে ঘুরিয়ে, ওটাও তোর ছিল ছবি, এই দুখানা ছবি তোর ছিল। তাহলে দেখ আমার কোভ্যালেন্ট বন্ড ফর্ম হলো। কোভ্যালেন্ট বন্ড ফর্ম হওয়ার পরে কি হতো, পরে আমার যেটা হয়েছে দেখ, এই দুখানা ইলেকট্রন বেসিক্যালি মাঝ বরাবর শেয়ার হয়ে আছে, এটাই ছিল ভাই কোভ্যালেন্ট বন্ড। বন্ডিং চ্যাপ্টারে আবার ডিটেলসে পড়বো, এখন আমি পড়ছি না এটা। তাহলে এই ছিল কোভ্যালেন্ট বন্ড। দেখ, কোভ্যালেন্ট বন্ড ফর্ম হওয়ার আগে আমি HCl এর মধ্যে যেটা আঁকছি, কোভ্যালেন্ট বন্ড ফর্ম হওয়ার আগে আমার ক্লোরিনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন ছিল ভাই, বল 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 বল। ক্লোরিনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন ছিল কোভ্যালেন্ট বন্ড ফর্ম হওয়ার আগে, 7টা। আর হাইড্রোজেনের কটা ছিল, একটা। ক্লোরিনের ভ্যালেন্স শেলে বন্ড ফর্ম হওয়ার পর কটা ইলেকট্রন আছে, 8টা। কীভাবে ভাই, 1 2 3 4 5 6 7, আর অন্যেরটাও আমার এখন এসছে, তাহলে 8। হাইড্রোজেনের কটা ছিল, একটা। দেখ এরও আমার দুটো হয়ে গেছে, 1 2। হাইড্রোজেনের কিন্তু এই ইলেকট্রনগুলো আসেনি ভাই, বা ক্লোরিনের, বুঝেছিস তো, হাইড্রোজেন কিন্তু এই ইলেকট্রনগুলো আসেনি। ক্লিয়ার, বোঝা গেছে? ক্লোরিন এইগুলো ডোনেট করেনি ভাই হাইড্রোজেনকে, এইগুলো করেছে। আচ্ছা, এই ছিল হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তাহলে এইবারে ভাই কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়েছে। কোভ্যালেন্ট বন্ড ফর্ম হওয়ার পর তারপরে ভাই খেলাটা কি হতো, তারপরে খেলাটা ছিল হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটির খেলা। তাহলে ভাই কি হলো, সিম্পল ব্যাপার, কোভ্যালেন্ট বন্ড কেন ফর্ম হয়, দেখ এ একটা দিচ্ছে, ও একটা দিচ্ছে, তার মানে কি এর একটা দরকার ছিল, ওরও একটা দরকার ছিল, মিউচুয়াল শেয়ার হলো ভাই, মাঝামাঝি রাখলাম, তাহলে আমাদের মধ্যে একটা বন্ড ফর্ম হয়েছে। ব্যাপারটা কীরকম ভাই, এ একটা সাপোজ বিজনেস করতে যায়, এও একটা বিজনেস করতে যায়, তাহলে ভাই এরও কিছু টাকার দরকার, এরও কিছু টাকার দরকার, মাঝামাঝি যতটা দরকার ভাই দুজনে রাখলো, যতটা টাকার দরকার দুজনে রেখেছে মাঝামাঝি, রেখে তারপরে ভাই বিজনেস স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে ভাই কোভ্যালেন্ট বন্ড। দেখ কো এর মধ্যে লিখেছে কোঅপারেশন, দুজনেই ভাই কোঅপারেট করেছে একে অন্যকে, ঠিক আছে? তাহলে হচ্ছে ভাই কোভ্যালেন্ট বন্ডের গল্প। তো খুব ভালো কথা, তার মানে কি ধর আমি আছি এদিকে, ওদিকেও ধর আরও একজন আছে, আমার ধর একটা মার্কার দরকার, ওরও ধর একটা মার্কার দরকার, আমরা কি করলাম ভাই, আমাদের মাঝামাঝি আমার মার্কারটা রাখলাম, ওর মার্কারটাও রাখলো। তার ফলে কি হচ্ছে ভাই, যখন দরকার পড়ছে আমি তো আমারটা ইউজ করছি, ওরটাও ইউজ করছি, ওরও যখন দরকার পড়ছে ও ভাই ওরটা ইউজ করছে, আমারটাও ইউজ করছে। এই হচ্ছে আমার কোভ্যালেন্ট বন্ড, সিম্পল গল্প। এই হচ্ছে সিম্পল গল্প। সব কিছু ভাই পৃথিবীতে সিম্পল না। তুই ভাব এরকম হওয়ার পরে টেন্ডেন্সি কী হবে, টেন্ডেন্সি হবে হচ্ছে ভাই যেটা লোকের নর্মাল টেন্ডেন্সি, দুজনে মিলে বিজনেস স্টার্ট করার পরে তাহলে অ্যাকাউন্ট নিয়ে কথা হচ্ছিল ভাই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে গল্প হচ্ছিল, টাকার দরকার ছিল, আর শেয়ার করেছে ভাই, খুব ভালো কথা, মাঝামাঝি রাখা আছে। এইবারে আস্তে আস্তে ভাই ওর টেন্ডেন্সি কী হবে বলতো,